আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে রসায়ন নবম দশম শ্রেণীর প্রথম ক্লাস নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ সোহেল রানা তোমাদের সাথে আছি। তোমরা যারা যেখান থেকে আমার এই ক্লাসটা দেখছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ওরিয়েন্টেশন টু কেমিস্ট্রি ফর ক্লাস 9, 10 and for 2022 অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রথম ক্লাস এবং এটা শুধু নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য। পাশাপাশি 2022 সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য মূলত এই ওরিয়েন্টেশন ক্লাসটি। চলো প্রথমে আমরা একটু দেখে নিই যে আসলে ওরিয়েন্টেশন টু কেমিস্ট্রি বলতে কি বোঝায়। ওরিয়েন্টেশন টু কেমিস্ট্রি, দেখো কেমিস্ট্রি মানে রসায়ন তোমরা কিন্তু জানো, টু মানে তে বা প্রতি, আর ওরিয়েন্টেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে অভিযোজন বা পরিচিত হওয়া বা পূর্ব দিকে ধাবিত হওয়া। তাহলে দেখো আমি তিনটি কথা বলেছি। ওরিয়েন্টেশন শব্দের অর্থ হচ্ছে অভিযোজন। যোজন গাণিতিক একটা শব্দ, তোমরা জানো যোজন মানে যোগ করা, অভিযোজন মানে নিচ থেকে বা সামনের দিকে অবশ্যই হয়ে যোগ করা এমন বোঝায়, বা পূর্ব দিকে গমন করা, আর সবচেয়ে সহজ হচ্ছে পরিচিত হওয়া। তাহলে ওরিয়েন্টেশন টু কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের সাথে আমরা পরিচয় ঘটাবো বা রসায়নের পরিচিতি বলে। তাহলে কার জন্য ক্লাসটি হচ্ছে? নবম দশম শ্রেণীর জন্য। চলো আমরা একটি বিষয় নিয়ে একটু প্রথমে কথা বলে নিই যে 2022 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য তোমাদের সমস্ত সিলেবাসে সংক্ষিপ্ত করা হয়েছে। কেন করেছে? কোভিড-19 পরিস্থিতির জন্য। অর্থাৎ নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সব মিলে যে অধ্যায়টি ছিল সে অধ্যায়টি ছিল তোমাদের 12টি, তার মধ্যে থেকে সংক্ষিপ্ত করে 8টি অধ্যায় দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমরা একটু দেখে নেব যে আমার আজকে প্রথমত আলোচ্য যে টপিক আছে সেটা কি। দেখো ফার্স্ট ওয়ান তোমাদের জন্য লিখে রেখেছি বই পরিচিতি। অর্থাৎ তোমরা তোমাদের রসায়ন বইটি কিন্তু দেখেছো, যেহেতু তোমরা 22 সালের পরীক্ষার্থী সেহেতু তোমরা প্রথমে রসায়ন বইটা দেখেছো। আমি জাস্ট তোমাদের জন্য একটু প্রিভিয়াসলি কথা বলতে চাই। নিশ্চয়ই তোমাদের রসায়ন বিজ্ঞান বা রসায়ন বইটি এমন, এর ফ্রন্ট পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এখানে একটি মেয়ে এবং দুটি ছেলে আছে। একটি ছেলে কিন্তু চেয়ারে বসে আছে, একজন দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট দেখছে। অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রথম যে পৃষ্ঠাটি আছে এখান থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি। দেখো এখানে একজন হুইল চেয়ারে বসলেও সে 4টে গোল বল সদৃশ, মাঝখানে একটা বল, চারপাশে 4টা। যেমন আমরা মিথেনের কথা বলি, আমি একটু তোমাদের জন্য লিখবো আর কি। যেমন মিথেনের কথা বলি, আমরা অনেকে ইতিমধ্যে জানি মিথেনের কার্বনের 4টি হাত আছে। যেমন এই যে দেখো এমন, এমন কথা আমরা বলতে পারি। ঠিক দেখো তো এই যে বলগুলো দেখতে পাচ্ছ, হতে পারে এটা অন্য একটু উপাদান, বাট আমি তোমাকে সাথে শেয়ার করতে যাচ্ছি জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য। যেমন দেখো এই পাশে 4টে, দুটো কালো বল, দুটো লাল বল, এবং মাঝখানে কিন্তু একটি বল দেওয়া আছে। ঠিক মাঝখানে যদি আমরা কার্বন ধরি, 4টাকে আমরা হাইড্রোজেন বলতে পারি। অর্থাৎ কার্বন 4টি হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা ছিল তোমাদের রসায়ন বই। তো মূলত এই রসায়ন বইটা আমাদের এনসিটিবি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক থেকে নির্ধারিত রসায়ন বইটি। তাহলে আমাদের বই সম্পর্কে একটু ধারণা পেলাম। তো দেখো অধ্যায় পরিচিতি। আমি কিছুক্ষণ পূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি রসায়ন বিজ্ঞানের টোটাল অধ্যায় ছিল 12টি। এর মধ্যে থেকে 4টি অধ্যায়কে বাদ দিয়ে 8টি অধ্যায় রাখা হয়েছে। খুব সহজভাবে বলতে গেলে রসায়নের প্রথম থেকে 7টি অধ্যায় আছে, সপ্তম অধ্যায়, তারপরে অষ্টম নেই, নবম নেই, দশম নেই, একাদশতম অধ্যায় আছে, এবং সর্বশেষ আমাদের জীবনে যে রসায়নটি প্রয়োজন অধ্যায়টি একটা মজার একটা অধ্যায় ছিল, সে অধ্যায়টিও অন্তর্ভুক্ত নেই। সেই 8টি অধ্যায় ধারাবাহিকভাবে কি কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখো আমরা অধ্যায় পরিচিতির ক্ষেত্রে ডান দিকে বলতে পারি, দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ধারণা। সেকেন্ড বলতে পারি যে স্টেট অফ ম্যাটার পদার্থের অবস্থা, স্ট্রাকচার অফ ম্যাটার পদার্থের গঠন, পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী, কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধন। এরপরে দেখো যে দ্য কনসেপ্ট অফ মলিকুল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা।
এরপরে দেখো কেমিক্যাল রিয়াকশন, সপ্তম অধ্যায়টি দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়া, এবং একাদশতম দেওয়া আছে আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম অর্থাৎ মিনারেল রিসোর্সেস অ্যান্ড ফসিলস। এই যে এই কয়টি অধ্যায় পরিপূর্ণভাবে তোমাদের পড়লে প্রশ্ন কমন পাওয়া যাবে। অর্থাৎ এই যে 8টি অধ্যায়ের কথা বললাম, এই 8টি অধ্যায়ের সম্পর্কে একটু হালকা ধারণা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ঠিক আছে, প্রথমত একটু বলতে চাই যে রসায়নের ধারণাটা কি, দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রিটা কি। একটু দেখো, রসায়নের ধারণা বলতে গেলে আমরা আসলে এই রসায়ন শব্দটি কোথায় থেকে উৎপত্তি লাভ করেছে, রসায়ন আসলে কোনো শব্দ থেকে আগত কিনা, এবং রসায়নের যে ব্যবহারটা শুরু হয়েছিল প্রাচীনকালে কত সালে, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়, এবং রসায়নের ক্ষেত্রে কোন কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি বা রসায়ন জনকটাকে, সে বিষয় নিয়ে এখানে প্রথমত আলোচনা করা আছে। এবং এই রসায়নের মধ্যে আমরা কিন্তু দেখো, তোমরা যখন বাজারে আপেল কিনতে যাও বা আপেল খাও, তখন দেখবে আপেল কিন্তু অনেক ধরনের হয়। এটা আমরা বলি সাদা, লাল, ঠিক আছে, একেবারে টকটকা লাল আছে, এর পার্থক্য আছে। হ্যাঁ, আঙুর দেখো, তারপর পেঁপে দেখো, আম দেখো, কলা দেখো, ইত্যাদি বিভিন্ন ফ্রুটস দেখতে পাও। এই যে ফ্রুটসগুলো কিন্তু প্রথম অবস্থায় আমরা যদি বলি অরেঞ্জ, কমলার কথা বলি, কমলা কিন্তু প্রথমে গ্রিন ছিল, পরে কি হয়েছে, ইয়েলো হয়ে গিয়েছে। কেন হয়েছে, কোন কারণে হয়, বা একটা ফল কেন টক লাগে বা মিষ্টি লাগে, এমন কিছু বিষয়। এবং দেখো যে আমরা বিভিন্ন ল্যাবে, যখন তোমরা কখনো মুভি দেখেছো বা কোনো কিছু এরকম জিনিস দেখেছো, বা কোনো মেডিকেল শপে, বড় একটা মেডিকেল সেন্টারে গিয়েছো বা কোনো হাসপাতালে গিয়েছো, দেখবা অনেক ডাক্তার চোখে গোগলস লাগা রাখছে, একটা অ্যাপ্রন আছে, তার একটা গেট আপ আছে আলাদা, হাতে স্টেথোস্কোপ আছে, মুখে মাস্ক আছে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে। মজার বিষয় দেখো, প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা, স্টেট অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের অবস্থা বলতে গেলে আমরা কিন্তু পড়ে এসেছি পদার্থ বেসিক্যালি 3টি অবস্থা বিদ্যমান থাকে, কঠিন, তরল, বায়বীয়, এবং আরেকটি অবস্থার নাম আমরা জানি ফোর্থ স্টেট, অর্থাৎ প্লাজমা স্টেট বলে যেটাকে। তো এই যে পদার্থের অবস্থা, পদার্থের গঠন ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে কিন্তু আলোচনা করা আছে। এবং পদার্থের অবস্থার মধ্যে কিন্তু ব্যাপন আছে, নিঃসরণ আছে। ব্যাপন এবং নিঃসরণ বিষয়টা কিন্তু খুব মজার। ব্যাপন মানে কিন্তু ছড়িয়ে যায়, নিঃসরণ খুব দ্রুত বের হয়ে যাওয়া। তোমাদের যারা দেখবে কখনো সাইকেল চালিয়েছো বা রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক এই সময় অনেকের টায়ার বাস্ট হয়ে যায়, খুব দ্রুত বেগে বাতাস বের হয়ে যায়, নিঃসরণ হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয়, তোমরা অনেক সময় বডি স্প্রে ব্যবহার করো আর কি, যা ফ্র্যাগ্রেন্স অর্থাৎ সুগন্ধিটা চারিদিকে ছড়িয়ে যায়। তো এই কিছু আলোচ্য বিষয় তোমার দ্বিতীয় অধ্যায়টাতে আছে। তারপর দেখো স্ট্রাকচার অফ ম্যাটার, পদার্থের গঠন। এই পদার্থের গঠন মানে দেখো, আমার হাতে একটা মার্কার দেখতে পাচ্ছ, এই মার্কারের সামনে অংশে ব্ল্যাক দেখতে পাচ্ছ, এটা কিছুটা হোয়াইট আছে, আবার পিছনে ব্ল্যাক। এই প্রত্যেকটা পদার্থ কি কি দ্বারা গঠিত, অর্থাৎ সেটা অণু, পরমাণুরা কি কি অবস্থার দ্বারা গঠিত, সেগুলো নিয়ে এই পদার্থের গঠনে আলোচনা করা আছে। বিভিন্ন ধরনের পদার্থের গাঠনিক অংশ নিয়ে আলোচনা করা হয়। মোস্ট রসায়নের যেটা তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করবো, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। পর্যায় সারণীর মধ্যে সবকিছু বিদ্যমান আছে, যে রসায়নে কোন কোন মৌল, যেমন দেখো H2O, যে তোমরা জানো নিশ্চয়ই, আমরা যদি বলি যে H2O অর্থাৎ পানি, দেখো এই পানির মধ্যে দুটি মৌল আছে, এর মধ্যে একটা দেখতে পাচ্ছ অক্সিজেন, আর একটা দেখতে পাচ্ছ হাইড্রোজেন। অর্থাৎ আমরা পানি ছাড়া কিন্তু জীবন বাঁচে না, বাঁচানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে যে পানি, যে দুটি উপাদান দ্বারা গঠিত, এটা কোথায় আসলে, এটা ধর্মগুলো কি, এটা কি অবস্থায় আছে, অক্সিজেনটা কি, হাইড্রোজেনটা কি, এই যে নামগুলো আছে সেটা পর্যায় সারণী আছে। রসায়নের যে আমরা পড়েছি 7টি পর্যায়, এবং 18টি গ্রুপে বিভক্ত। এই গ্রুপ এবং পর্যায় যদি জানা যায়, মিনিমাম যদি 40টা মৌল তুমি মুখস্থ করতে পারো, তার পারমাণবিক ভর সংখ্যা, আণবিক ভর সংখ্যা, তার সংকেত, তার যোজনী ইত্যাদি যদি জানো, তাহলে এই পর্যায় সারণী যখন জানবা, তখন রসায়নটা খুবই সহজ হয়ে যাবে। যেটা পানি যেমন পান করো, ড্রেন করছো, ঠিক এরকম মনে হবে, খুবই সহজ। এবং এই যে রসায়ন পর্যায় সারণীর মধ্যে কিছু ধর্ম আছে, যেমন ধরো ধাতব ধর্ম। ধাতব ধর্ম আঘাত করলে টুন টুন শব্দ হয়, তোমরা জানো। তো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। তারপরে পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য আছে, আয়নীকরণ শক্তি আছে, তারপরে তড়িৎ ঋণাত্মকতার ধর্ম আছে, পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের একটা ব্যাখ্যা আছে। খুব ইম্পর্টেন্ট টাস্কগুলো এই 4 অধ্যায়ে পেয়ে যাবা। এরপরে দেখো কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন। দেখো পর্যায় সারণীর
প্রথম গ্রুপের মূল এবং সপ্তম গ্রুপের মূলের মধ্যে একটা মিল আছে, কানেকশন আছে দুটোর মধ্যে। এই যে ভালোবাসার যে বন্ধন তৈরি করে তারা একটা একত্রে অবস্থান করে। যেমন কেমন অবস্থান করে দেখো, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 এর মূল এবং বাইরের শেলে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনটা আবার কি, ইলেকট্রন হচ্ছে বি মাইনাস চার্জ যুক্ত। যেমন আমরা চেনার জন্য বলি ছেলে এবং মেয়ে সাবস্টেন্স, এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা দেখবা ছেলে এবং মেয়ের একটা প্রতীক আছে চেনার জন্য, সিম্বল দেওয়া হয়। ঠিক হাইড্রোজেন হচ্ছে তার প্রতীকটা আছে H, এবং এর বাইরের সাথে একটা ইলেকট্রন বললাম, ইলেকট্রনকে মাইনাস দ্বারা আখ্যায়িত করা হয়। এবং দেখো ক্লোরিন, এই ক্লোরিনের বাইরের সাথে 7টি ইলেকট্রন আছে। এই ক্লোরিন 7টি হাইড্রোজেনকে একটি গ্রহণ করে সে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এটা কিভাবে তৈরি হয় এই বন্ধন কাঠামো, বা আমরা দেখো তোমরা যখন বিভিন্ন রেস্টুরেন্টে যাও, ফাস্ট ফুডে যাও, তোমরা যদি ফুচকা খাও, তারপর চটপটি খাও, বার্গার পিৎজা খাও, স্যান্ডউইচ খাও, হোয়াট এভার যেটাই খাও না কেন, সেখানে একটা সুগার এবং সল্ট একটা রিলেশন আছে। কেমন দেখো, আমরা কিন্তু প্রত্যহী জীবনে সোডিয়াম ক্লোরাইডের কথা কিন্তু প্রায় জানি, যে লবণ, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। আবার দেখো আমরা গ্লুকোজের কথা বলি আর কি। তো দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কিন্তু গ্রুপ 1 এরই মৌল। তাহলে কিভাবে আমরা চিনবো গ্রুপগুলো? এগুলো কিন্তু পজিশনের মধ্যে ছিল। তাহলে এই সোডিয়ামের ধরো বাইরে শেলে একটা ইলেকট্রন আছে এবং ক্লোরিনের কিন্তু বাইরে শেলে 7টি আছে। এই দুইটা, এই একটা ছেড়ে দিয়ে একটা গ্রহণ করে সুন্দর করে সোডিয়াম ক্লোরাইড একটা বন্ধন গঠন করে এবং একটি লবণ হয়ে যায়। যেমন পটাশিয়াম ক্লোরাইড আছে, আমরা এইগুলো শিখবো ধারাবাহিক ক্লাসের মাধ্যমে। তো রাসায়নিক বন্ধনে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন ইত্যাদি বিভিন্ন বন্ধন বা হাইড্রোজেন বন্ধনে আলোচনা করা হয়। এরপরে দেখবা 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা, দ্য কনসেপ্ট অফ মলিকুল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং, অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। যেমন আমরা দেখো বাজারে গেলে আলু, বাগুন বা বেগুন, পটল ইত্যাদি কিনি, এবং এগুলো কেজি আকারে আমরা বেশিরভাগ কিনি। কিন্তু রসায়ন বিজ্ঞানে যখন তুমি বিভিন্ন গ্যাস নিয়ে বা লিকুইড উপাদান ব্যবহার করবা, তখন এটাকে আমরা মোল আকারে আখ্যায়িত করব। যেমন 1 গ্রাম মানে 1 মোল, এভাবে। তো এই বিষয়ে এবং এখানে ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু 6ষ্ঠ অধ্যায়ে বেশি আছে। যে গাণিতিক যে ইকুয়েশন সমাধান তোমরা বেশিরভাগ করবো, সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ে আছে। এখানে মৌলের ধারণা, রাসায়নিক গণনা, এখানে অনেক কাউন্ট করতে হয়। এবং দেখো আমরা কিন্তু এই যে উপরে বলেছি যে পদার্থের গঠন, পদার্থের অবস্থা, এর মধ্যে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করি, যেমন বোর পরমাণু মডেল, তারপর রাদারফোর্ড পরমাণু মডেল, এগুলো আলোচনা হবে ধীরে ধীরে। তারপরে দেখো যে 7ম রাসায়নিক বিক্রিয়া। এখানে রাসায়নিক যে বিক্রিয়ার কথা বলেছে, যে বিভিন্ন ধরনের বিক্রিয়া কি উপায়ে একটা আরেকটার সাথে সংঘটিত হচ্ছে, বা যেমন আমরা ধরো লোহাতে মরিচা পড়ে কেন, তারপরে বায়ুর অক্সিজেনের সাথে কার্বনকে বিক্রিয়া ঘটালে কি হয়, এরকম অনেক বড় বড় সমীকরণগুলো আমাদের রাসায়নিক বিক্রিয়ায় আলোচনা করা হয়। সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে খনিজ সম্পদ অর্থাৎ মিনারেল রিসোর্সেস অ্যান্ড জীববাষ্প। এই খনিজ সম্পদ এবং জীববাষ্প এখানে পড়তে গেলে খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান তোমরা পেয়ে যাবা, যেটা জৈব যৌগের অন্তর্গত, এবং এটা এইচএসসিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। জৈব যৌগকে রসায়নের প্রাণী বলা হয়ে থাকে। তো এই খনিজ সম্পদ ও জীববাষ্পের মধ্যে অনেক জিনিস পাবা, যেমন অ্যালকেন, অ্যালকাইন ইত্যাদি উপাদানগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আছে। অ্যালকাইন এর মধ্যে বিভিন্ন মূলক বা অ্যালডিহাইড, যেমন পলিথিন কিভাবে উৎপন্ন হয় সেগুলো পাবা, এবং মানব জীব সম্পদের জন্য যে ফসিল বা জীববাষ্পটা কি, এটা কি উপাদান, কি কাজে লাগে মানব দেহের জন্য, সেগুলো ইত্যাদি বিষয়ে আলোচনা করা আছে। অর্থাৎ এই যে আমি তোমাদের সাথে এই সময়টুকু আলোচনা করলাম, এগুলো কিছু কিছু বিষয় তোমরা অলরেডি পড়ে ফেলেছো, কিছু বিষয়ের সাথে পরিচিত আছো। তাহলে আসলে আমি কি করব, আমি তোমাদের এই যে অধ্যায়টা দেখছো, এই অধ্যায়ে ধারাবাহিকভাবে যে শিখন ফল আছে, লার্নিং আউটকাম, এই শিখন ফলের ভিত্তিতে তোমাদের আমি ক্লাসগুলো দিয়ে দেবো। যেহেতু তোমাদের পরীক্ষা জুনে অথবা মে মাসে সম্পন্ন হবে, ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্ন, অধ্যায় শেষে সৃজনশীল প্রশ্ন তোমরা পেয়ে যাবা। কি কি প্যাটার্নে সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা একটু লার্নিং আউটকাম বা শিখন ফলটা কি সেটা একটু দেখে নিই। আমরা শিখন ফলের যে কথাটা বলেছি, লার্নিং আউটকাম, অর্থাৎ দেখো বোর্ড কর্তৃক তোমরা যখন বইটা খুলবা, আমি তোমাদের একটু হেল্প করি বইটা দেখে। দেখো রসায়ন বইয়ের যদি আমি প্রথম পৃষ্ঠা টার্ন করে নিই, প্রথম অধ্যায়টার দিকে চলে যাই, দেখো রসায়নের ধারণা প্রথম একটি অধ্যায় আছে এখানে। এই অধ্যায়ের মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হাতের বামে কিছু শব্দ লেখা আছে, এবং প্রথমে দেখো কটা মানে বৃত্ত ভরাটের মতো ছোট ছোট ডট দিয়েছে, 2, 4, 6, 8টি। অর্থাৎ দেখো প্রথম অধ্যায়ের রসায়নের ধারণা
যেটা দেওয়া আছে এখানে 8টি ডট ডট করে দেওয়া আছে, এই 8টি যে ডট ডট করে দেওয়া আছে এই 8টাকে বলা হয় শিক্ষণফল। অর্থাৎ বোর্ডের যত প্রশ্ন সকল প্রশ্ন এই 8টি ডটের মধ্যে থেকে চলে আসবে। অর্থাৎ এই 8টি ডটের অনুচ্ছেদগুলো যদি ঠিকভাবে তুমি শেষ করতে পারো তাহলে এখান থেকে যেমন এমসিকিউ কমন পাবা, ঠিক তদ্রুপ সৃজনশীল প্রশ্ন তোমার ধরতে খুব সহজ হবে এবং বোর্ড পরীক্ষা চলে আসবে। এটাকে বলে লার্নিং আউটকাম। অর্থাৎ তুমি পড়ার পরে কি শিখবা, বা এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষণফল। এই শিক্ষণফলের বাইরে বোর্ড কখনো কোনো প্রশ্ন করে না। তো আমরা এই শিক্ষণফলটা নিয়ে একটু কথা বলবো। দেখো আমি এই অধ্যায়ের প্রথম অধ্যায়ে শিক্ষণফল আছে 8টি। প্রথম অধ্যায়ে 8টি আছে, দ্বিতীয় অধ্যায়ে 8টি, তৃতীয় অধ্যায়ে 9টি, চতুর্থ অধ্যায়ে 10টি, পঞ্চম অধ্যায়ে 15টি, ষষ্ঠ অধ্যায়ে 8টি, সপ্তম অধ্যায়ে 12টি এবং একাদশ অধ্যায়ে 11টি শিক্ষণফল বিদ্যমান আছে। অর্থাৎ এই যে শিক্ষণফলের কথা বললাম টোটাল 81টি শিক্ষণফল তোমাদের আছে। এগুলো তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। যদি এই টোটাল কমপ্লিট করতে পারো তাহলে তোমার বোর্ড পরীক্ষায় সমস্ত প্রশ্ন এর মধ্যেই তুমি পেয়ে যাবা, এর কোনো ব্যতিক্রম ঘটবে না আশা রাখি ইনশাল্লাহ। তাহলে এবার আমি একটু কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে মান বন্টনটা কেমন হবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমরা আনসার করতে চাচ্ছ, সেই মান বন্টনটা কেমন হয় সেটা দেখবো। কারণ 2000 এই কোভিড-19 পরিস্থিতির জন্য তোমাদের সিলেবাস শর্ট করা হয়েছে। যেহেতু তোমাদের আগে ছিল 12টি অধ্যায়, সেখান থেকে 8টা প্রশ্ন বোর্ডে আসতো, তোমাদের 5টি উত্তর করতে হতো। তো এখন তো সেই 12টি অধ্যায় নেই, আছে কয়টি? 8টি অধ্যায়। এবং বোর্ডে তোমাদের ঠিক আগের নিয়মে প্রশ্ন হবে, 8টি প্রশ্ন হবে। এই 8টি প্রশ্ন থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর সম্পন্ন করতে হবে। সে বিষয়টা আগে প্রথমে বলে নিই। দেখো সৃজনশীল প্রশ্নের কথা যদি আমি বলি, তোমাদের পরীক্ষায় আসবে 8টি। লিখতে হবে আনসার করতে হবে 5টির। এই 5টির যে মান বন্টন ছিল দেখবা 5 × 10 অর্থাৎ 50 নম্বর। অর্থাৎ 8টি সৃজনশীলের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 5টির। তাহলে 5টির প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। 10টি কেমন যে আমরা সৃজনশীলে সুন্দর হয়ে পড়েছি কিভাবে সম্পাদন করা যায়, এই 10টি নাম্বার অ্যানালাইসিস করা হবে। অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। দেখো এই সৃজনশীল প্রশ্নের প্রধান ক্রাইটেরিয়া হয় 1 নম্বরে ক জ্ঞানমূলক, এটার নাম্বার হচ্ছে 1। তারপর তোমার খ নাম্বার আসে অনুধাবনমূলক, আমি প্রশ্নটা লিখলাম না 2, এবং গ নাম্বার হচ্ছে প্রয়োগমূলক, এর নাম্বার হচ্ছে 3, এবং ঘর হচ্ছে উচ্চতর দক্ষতা, এর নাম্বার হচ্ছে 4। এখন আসলে বোর্ড কিভাবে তোমাদের খাতা দেখে এই বিষয়ে তোমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। কারণ বোর্ডে খাতা দেখার যে নিয়মটা আছে সেটা হচ্ছে, দেখো জ্ঞানমূলকে 1 নম্বরে যদি 25% হয়, অর্থাৎ যে প্রশ্নটি চেয়েছে সেই প্রশ্নটি যদি 25% উত্তর তুমি কাভার করতে পারো সেক্ষেত্রে 1 নম্বর বোর্ডে দিয়ে দেওয়া হয়। তবে ভেবো না যে 100% লিখলে তুমি হচ্ছে 1 পাবো। আমি জাস্ট মিনিমাম বললাম যে অনেক সময় দেখা যায় বোর্ড এটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় 50% হয়েছে একটা উত্তরে 1 মার্কস দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে 2 নম্বর নিয়মটা কেমন দেখো, যদি কোনো ব্যাখ্যা আসে রসায়নে সেক্ষেত্রে তোমরা খেয়াল করবো 2টি প্যারাতে লেখার চেষ্টা করবো, কারণ অনুধাবনমূলক প্রশ্নটি মূলত 2টি প্যারাতে হয়। এখন যদি বলতে পারো স্যার তাহলে গণিতের ক্ষেত্রে কি হবে, গণিত যদি দেয় বা কোনো মান বের করতে বলে 2 নম্বরের প্রশ্ন, অবশ্যই তুমি মান বের করে দেখাবা। যদি মান বের করে দেখাও তাহলে তো হয়ে গেল, এটার জন্য 2টি প্যারার প্রয়োজন নেই। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে তোমাদের ক্ষেত্রে কারণ এই প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যায় বেশি আছে, যদি ব্যাখ্যা আসে সুন্দর করে যদি প্যারা করা সম্ভব হয় 3টি প্যারা পড়বা, 3টি প্যারাতে 3 মার্ক উল্লেখ থাকে। বিশেষ করে যারা মানবিক বিভাগে থাকে তাদের জন্য এটা একটু বেশি ক্যারি করে। সায়েন্সের যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উপরে ডিপেন্ড করে কোনটা কত মার্কস দিবে। আর যেমন যদি আমি বলি এখানে যে রসায়নের যে ম্যাথগুলো করবো, রসায়নের ক্ষেত্রে যদি বিক্রিয়াটি লেখো, বিক্রিয়ার ঠিক মতো বসে লিখতে পারলে 1 পেয়ে যাবে, এবং বিক্রিয়ার পরে যদি তুমি মানগুলো বসিয়ে একটা ভ্যালু বের করতে পারো এই পর্যন্ত 1 নাম্বার, এবং ফলাফল ফাইনাল যে ফলাফল ফিনিশিং টাচ সেখানে 1 নাম্বার থাকে। ঠিক 4 নাম্বারটা কেমন, 4 নাম্বারটা যদি কোনো ব্যাখ্যা আসে ফুল ব্যাখ্যা লিখবা, ব্যাখ্যা লিখলে 4 ভাগ ভাগ করে লিখবা, 4টি প্যারা হলে বেটার হয়। আর যদি ব্যাখ্যা 4টি প্যারার মতো না হয় তাহলে তুমি তোমার মতো সুন্দর করে আনসার করবা। আর যদি গণিত আসে
মানে সমাধান যদি কোনো গণিত আসে, ঠিক সূত্র পদার্থ যেমন সূত্র লিখলে 1 নাম্বার, ব্যাপারটা রসায়নের ক্ষেত্রে এরকম। তোমার আসলে কি চাচ্ছে, রসায়নে তো সূত্র আছে, যদি লিখে এই সেম প্যাটার্নের মধ্যে পড়ে যায় তাহলে 1 নাম্বার পাবো, মান বসালে 1 নাম্বার, 2 নাম্বার, ফলাফল এবং ব্যাখ্যাটাতে 2 নাম্বার আছে। এটা হচ্ছে উচ্চতর দক্ষতার ধরন সৃজনশীলের ক্ষেত্রে। তাহলে এবার আমরা একটু বহু নির্বাচনী নিয়ে কথা বলতে চাই। দেখো, এই বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে তো 50 নাম্বার, তোমার বহু নির্বাচনী পরীক্ষায় আসবে তোমার 25টি, আসবে 25টা নবীতে, তোমাকে দিতে হবে 25টার উত্তর। এন্ড মজার বিষয় হচ্ছে, দেখো তুমি কিভাবে ধরবা যে আসলে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে। তোমাদের আগে অধ্যায় ছিল 12টি অধ্যায়ে 25টা প্রশ্ন আসতো। তার মানে একটা অধ্যায়ে কোনো অধ্যায়ে 2টি, কোনো অধ্যায়ে 3টি প্রশ্ন আসতো, দিয়ে 25টা কভার করা হতো। এটা বোর্ডের নির্দেশনা ছিল। কিন্তু যেহেতু এবার 8টি অধ্যায়, তুমি খেয়াল করো খুব সহজে 8টি অধ্যায়কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 3 আসছে 24 হয়। অর্থাৎ আগে যেখানে 2টি প্লাস সামথিং কোনো একটা অধ্যায় থেকে 1টি আসতো, এখন কিন্তু একটা অধ্যায় প্রতি 3টি, ন্যূনতম 3টি এমসিকিউ বোর্ড পরীক্ষায় তোমরা ফেস করবা। তাহলে তুমি যদি ভালো করতে চাও, অনেকে দেখা যায় অধ্যায় বাদ দিয়ে দেয়, মিসিং করে। তাহলে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই এই 8টি অধ্যায় খুব সুন্দর করে সমাধান করতে হবে। তাহলে এখানে 25 নম্বর হয়ে যাবে। তাহলে দেখো, বাকি থাকলো ব্যবহারিক পরীক্ষায় তোমরা কিন্তু এটা নির্দিষ্ট নম্বর আছে, ব্যবহারিকে কিন্তু তোমাদের 25। এখন প্রশ্ন হচ্ছে যে আগে তো ব্যবহারিক ছিল অনেকগুলো, বর্তমানে শিক্ষণফল এই যে শর্ট সিলেবাস করলো, এটার পরে তোমার কয়টা ব্যবহারিক করতে হবে? রসায়ন বিজ্ঞানে বেশি নাই, মাত্র 6টি ব্যবহারিক আছে। অর্থাৎ ধারাবাহিক যে শিক্ষণফল তোমাদের দিয়েছে, তোমরা হাতে হয়তো পেয়েছো বা তোমাদের সম্মানিত শিক্ষকগণ শিক্ষণফলের ভিত্তিতে ব্যবহারিকের কথা বলে দিয়েছে। রসায়নিক খুবই মজাদার ব্যবহারিক আছে এবং এটার সংখ্যা হচ্ছে মাত্র 6টা, অর্থাৎ 6টা ব্যবহারিকের মধ্যে থাকবে। এই ব্যবহারিক থেকে বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় লিখতে হবে, লিখে মার্কস অর্জন করতে হবে। ব্যবহারিক ক্লাস তোমাদের সাথে একটা শ্যুট করব, আমি শ্যুট করে তোমাদের সুবিধার্থে একটা আপলোড করব ইনশাল্লাহ। রসায়নের ব্যবহারিক ক্লাসগুলো খুবই মজাদার হয়। তো এই 6টা ব্যবহারিক আছে জাস্ট। তাহলে টোটাল দেখো তোমাদের নম্বর হয়ে গেল 100। আমি একটা বিষয় তোমাদের বলবো, এইখানে একটু কথা আছে যেটা আমি প্রথমে বলতে চাচ্ছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। তো আসলে এসি মানে বহু নির্বাচনী প্রশ্নের যে ধারাবাহিকতা, সেটা আমি কেমন বলি। দেখো, জ্ঞানমূলক প্রশ্ন তোমার 40% হয়, মূলত 10টি তোমার জ্ঞানমূলক প্রশ্ন হবে। এরপরে দেখবা 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন, এটা 30%, 7টি। 3টা দেখো, এবার হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন 20%। আমি সংখ্যাটা লিখে দিচ্ছি তোমাদের, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 40 থেকে 70 আর 20, তাহলে 10%। তাহলে দেখো, আমরা এখানে কিন্তু সংখ্যা লিখতে পারি। সেই সংখ্যাটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 5টি এবং 3টি। এই টোটাল 7 5 12 আর 3 15 আর 17, 22 আর 3 25। এই হচ্ছে তোমাদের টোটাল 25 নম্বরের নৈবেদিক। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো না যে আসলে এই প্রশ্নের ধরনগুলো কেমন হয়। সেক্ষেত্রে আমি তোমাদের একটু হেল্প করবো ছোট্ট করে। সেটা কেমন? দেখো, জ্ঞানমূলক প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে মূলত স্টেট কোশ্চেন্স হয়। অর্থাৎ তোমার 25টা এমসিকিউ এর মধ্যে 9টা থেকে 10টা দেবে একদম স্ট্রেট কোশ্চেন্স, সরাসরি উত্তর, মানে পড়বা উত্তর পেয়ে যাবা এমন। এবং এই 10টা প্রশ্নের উত্তর তোমাকে যদি করতে হয়, তাহলে এই যে 8টি যে শিক্ষণফল বললাম, 8টি অধ্যায় শিক্ষণফল 81টি, এটা সম্পূর্ণটাই তোমাকে রিডিং পড়তে হবে, সুন্দর করে জানতে হবে। যদি জানো তবেই এই জ্ঞানমূলক 10টি প্রশ্ন উত্তর দিতে পারবা। এরপর দেখো, অনুধাবনমূলক প্রশ্ন 30%, 7টি। এখন খেয়াল করো, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু তোমাকে আরেকটু ডিটেলস পড়তে হবে। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তুমি পড়ার পরে ভেবে উত্তর দেবা, অর্থাৎ তোমার ছোটখাটো কোনো ক্যালকুলেশন করে তোমাকে উত্তর দিতে হবে এইটা। আর প্রয়োগমূলক হচ্ছে এখানে গাণিতিক পাঠ থাকতে পারে, বিক্রিয়া থেকে জারণ সংখ্যা থাকতে পারে, জারণ মান থাকতে পারে, কোনো একটা বিক্রিয়া দিলে এর আণবিক ভর কত সেটা বলতে পারে, ইত্যাদি ছোট ছোট গাণিতিক টার্মগুলো এখানে আসে। এবং উচ্চতর দক্ষতামূলক, এখানে তুমি যদি উত্তর করতে চাও তাহলে তোমাকে সমস্ত গণিত পাঠ থাকবে। অর্থাৎ এই যে 3 নাম্বার প্রশ্নটা বহুপদী সমাপ্তি সূচকের কিছু প্রশ্ন থাকে এবং গণিত থাকে।
কেমন করে দেখো, তোমরা অনেক সময় দেখবা যে একটা উদ্দীপক দেওয়া আছে, 2 লাইন বা 3 লাইনের একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক থেকে দুটো প্রশ্ন আছে, যে উপরের উদ্দীপক থেকে নিচে 10 এবং 11 নম্বর প্রশ্ন উত্তর করো। 10 নম্বর সহজ হয়, বাট 11 নম্বর পরেরটা একটু কঠিন। কেমন কঠিন? ঠিক যেমন সৃজনশীল প্রশ্ন তুমি গ এবং ঘ সমাধান করছো, এই প্রশ্নগুলো তেমন। এই প্রশ্ন থাকে যে 3টি, তবে বোর্ড পরীক্ষা কখনো 4টিও দিয়ে দেয়, আবার এখানে 2টি কমিয়ে এখানে 4টে দিয়ে দেয়, এখানে 4টা বানিয়ে এখানে কখনো 4টা বানিয়ে দেয়। তো এইভাবে যদি বহু নির্বাচনীগুলো একটু বুদ্ধি করে পড়ো তাহলে তোমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এই যে ডিটেলস কথা বললাম, এর মধ্যে যে 8টি অধ্যায় আছে, তোমরা অনেকে চাও যে শর্টকাট পড়তে চাই, যেমন আমি তো 5টা, যেমন এখানে বললাম 8টি অধ্যায় আছে, 8টি অধ্যায় 8টা প্রশ্ন তুমি বোর্ডে আনসার করবে না, বাট এমসিকিউর জন্য কিন্তু সমস্ত অধ্যায় পড়তে হবে তোমাকে। ইহা ছাড়া যদি কেউ ভালো মোটামুটি প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পড়ো, তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় 100-এ আনসার করতে পারো 5টি প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এখন যে তুমি যদি এই 7 আর 11 নম্বর বাদ দিয়ে দাও তাহলে কি হবে? দেখো 7 এবং 11 হচ্ছে রসায়নে কিন্তু প্রাণ, এটা তোমাকে পড়তেই হবে। এসএসসিতে গেলে এ নিয়ে বিশদ আলোচনা আছে। তবে আমার পরামর্শ হচ্ছে, যেহেতু তোমাদের কোভিড-19 পরিস্থিতিতে সিলেবাসটি শর্ট করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে, তোমরা সমস্ত অধ্যায়গুলো ধীরে ধীরে পড়বা। আর আমি তোমাদের ইনশাল্লাহ আমার চ্যানেলে ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের ভিডিও লেসন ওয়াইজ বা শিখন ফল ওয়াইজ দিয়ে সেগুলো গাণিতিক সমস্যাগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা ছিল তোমাদের সাথে আমার ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আলোচনা। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। এর পরের ক্লাসটা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো, সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।